প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি মহান আল্লাহর ইচ্ছায় তোমরা ভালো আছো। আর এই প্রত্যাশা রেখে শুরু করতে যাচ্ছি আজকে অনলাইন শ্রেণী কার্যক্রম। আজকের অষ্টম শ্রেণীর সাহিত্য ভূমিকা থেকে অর্থাৎ তোমাদের কবিতা থেকে আলোচনা করব। আজকের বিষয়টি তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে। তো আজকের শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের আজকের অষ্টম শ্রেণীর জন্য যে বিষয়টি রয়েছে আলোচনার জন্য তা হচ্ছে আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। তো আজকের এই বিষয়টি আলোচনার পূর্বে, কবিতাটি আলোচনার পূর্বে আমরা আজকে কবি জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু জেনে নিই। কবি জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। উনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। MA ডিগ্রি লাভ করার পরে তিনি বিভিন্ন স্কুল কলেজে অধ্যাপনা শুরু করেন। এর ভিতরে উনি কলকাতা সিটি কলেজে অধ্যাপনা শুরু করেন, বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন। তিনি দিল্লি এবং বরিশাল এবং হাওড় কলেজে উনি অধ্যাপনা করেন। তো এর ভিতরে উনি পরবর্তী পর্যায়ে উনি সাংবাদিকতা পেশায় অংশগ্রহণ করেছিলেন। তো যাক, উনি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1954 সালে এক মর্মান্তিক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেন। ওনার কবর ভারতেই রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা একটু ওনার যে কর্মজীবনের, ওনার যে শিক্ষা জীবন সম্পর্কে একটু বোর্ডে বা স্ক্রিনে দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা বলেছিলাম যে জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা জেনে নেই। জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেছে এবং 1954 সালে মৃত্যুবরণ করেছে। তার শিক্ষা জীবন 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। এরপরে তিনি অধ্যাপনা শুরু করেন। বিভিন্ন এই কলেজ বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। তো আসলে উনি ব্যক্তিগতভাবে দারিদ্র জীবনযাপনই করেছেন। তারপর উনি বাংলা সাহিত্যিক অন্যতম কবি হিসেবে উনি নিজের নাম লিখতে সক্ষম হয়েছিলেন। তো ওনাকে বাংলার রূপসী কবি বা রূপসী বাংলা কবিও বলা হয়, কারণ ওনার কবিতায় প্রকৃতির রূপ রস উপাদানের আধিক্য ছিল। তো একটু স্ক্রিনে বা বোর্ডে দেখে নিই জীবনানন্দ দাশ সম্পর্কে। তোমরা বোর্ড বা স্ক্রিনে লক্ষ্য করো। জীবনানন্দ দাশ, তার জন্ম 1899, মৃত্যু 1954। স্কুল ও কলেজ বরিশাল ব্রজমোহন স্কুল ও কলেজে ও দিল্লি তিনি লেখাপড়া করেন। 1921 সালে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। এরপর উনি অধ্যাপনা শুরু করেন কলকাতা সিটি কলেজ, দিল্লি রামদাস কলেজ, বরিশাল ব্রজমোহন বা BM কলেজ বিশ্ববিদ্যালয়, এখন খড়গপুর কলেজ, বরিশাল ও হাওড়া কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরিশাল ও হাওড়া কলেজ।
পরবর্তী জীবনে উনি সাংবাদিকতা পেশায় অংশগ্রহণ করেন। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য লেখাগুলো হচ্ছে বা কাব্যগ্রন্থ আছে রূপসী বাংলা, বনলতা সেন, আরও রয়েছে মহাপৃথিবী, বেলা অবলা কলবেলা এবং শ্রেষ্ঠ কবিতা। তো আজকের যে তোমাদের জন্য আলোচ্য বিষয়, যে কবিতাটি আবার আসিব ফিরে, এই কবিতাটি নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। রূপসী বাংলা, এটা তোমাদের জন্য একটি বহুমুখী নির্বাচনী প্রশ্ন থাকে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জীবনানন্দ দাশকে বলা হয় প্রকৃতি প্রেমিক কবি, কারণ উনি ওনার কবিতার যে উপাদান বা ওনার যে বিষয় বা উনি কবিতার ভিতরে যে প্রাধান্য দিয়েছেন, সেটা উপাদানগুলো বেশিরভাগই হয়েছে প্রকৃতি এবং পুরায় যেটা পল্লী প্রকৃতি বা প্রকৃতি। তো সেই হিসাবে ওনাকে উনি প্রকৃতির যে রূপ রস বৈচিত্র্যতা এনেছে ওনার কবিতায়, এই জন্য ওনাকে রূপসী কবি বা রূপসী বাংলা কবি বলা হয়ে থাকে। তো আজকে ওনার সম্পর্কে কী জানলাম আমরা? ওনার জন্ম 1899 এবং মৃত্যু 1954 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায়। ট্রাম বলতে এক ধরনের ইঞ্জিন চালিত বৈদ্যুতিক যেটা গাড়ি, এটা অনেকে কোথাও কোথাও মাটির নিচ দিয়ে চলে অথবা রেল লাইনের মতো যেটা লৌহ নির্মিত লাইনের উপর দিয়ে বিদ্যুৎ চালিত যে গাড়িগুলো, সেটাকে ট্রাম বলা হয়। সেই ট্রাম দুর্ঘটনায় 1954 সালে উনি আহত হয়ে মৃত্যুবরণ করেন। তো ওনার এই 54 কিংবা 55 বছর বয়সে ওনার কাব্য সাহিত্য ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। উনি শুধু কবিতাই লেখেন নাই, উনি উপন্যাস এবং গল্প প্রবন্ধ লিখেছেন। উনি 121 মতো উপন্যাস, তো 21 অনেকগুলো প্রবন্ধ গল্প লিখেছেন, কিন্তু দুর্ভাগ্য বিষয় যে ওনার জীবিতকালে একটি প্রকাশ হয়নি। সেই উপন্যাস এবং গল্প রচনা বা প্রবন্ধগুলো ওনার জীবিতকালে প্রকাশ হয়নি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি আমরা একটু কবিতার যে মূল বিষয়ে, যে কবিতা আবৃত্তিটা, আমরা একটু কবিতাটা আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটু কবিতাটি, আমার আসিবের এই কবিতাটি একটু আবৃত্তি করি। তোমরা মনোযোগ সহকারে শোনো, এরপর তোমরা এটা চর্চা করবে। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খশীল চাল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিবে এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাসব কিশোরীর ঘুঙুর রহিবে লাভ পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গের ঢেউয়ে বেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়, হয়তো দেখিবে সে সুদর্শন উড়িতেছে আকাশ সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে, ডিঙাবায় রামেঘ সাত্রায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বগ আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো লক্ষ্য করো, কবি জীবনানন্দ দাশ, তোমরা নিশ্চয়ই ওনার নাম শুনে বুঝতে পেরেছ ওনার ধর্ম। তো প্রত্যেকটা ধর্মে কিন্তু এক এক ধরনের বিশ্বাস থাকে। তো সেই হিসেবে ওনাদের যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম হিসেবে ওনার একটু বিশ্বাস ছিল যে মৃত্যুর পরে যে পুনরায় যে পুনর্জন্ম নিতে পারে হয়, এটা ওনাদের ধর্মে বিশ্বাস করে। যদিও এখানে আমাদের ধর্মে এরকম পুনর্জন্মের বিশ্বাস নেই, কিন্তু বিভিন্নভাবে
আমরা বিশ্বাস করি, সেটা আমরা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখব না। তো ওনাদের ধর্মে যেটা বিশ্বাস সেটাই উনি এখানে হয়তো একটু বেশিরভাগই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। এই বাংলায় কবি যে শুরু করেছেন আবার আসিব ফিরে, কোথায় ফিরে আসতে চান? তোমরা দেখো, আমরা কোথাও বেড়াতে গেলে কিংবা ভ্রমণ করতে গেলে সেই জায়গাটি যদি সুন্দর হয়, ভালো হয়, মনোমুগ্ধকর হয়, তাহলে সেখান থেকে আসতে মন চায় না, কিংবা সেখানে আবার আমরা বারবার ফিরে যেতে চাই। তো কবি তার মাতৃভূমিকে, তার মাতৃভূমির প্রকৃতিকে, মাতৃভূমির প্রকৃতির সাথে এতই নিবিড় অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়েছে যেন উনি সেখান থেকে মৃত্যুর পরেও ছিন্ন হতে রাজি নন। যার কারণে উনি বলেছেন যে বিভিন্ন প্রকৃতির প্রাণী রূপ ধরে উনি সেই তার জন্মভূমি মাতৃভূমির কোলে ফিরে আসতে চান। এর কারণ উনি দেশকে, ওনার মাতৃভূমিকে উনি এতই ভালোবেসেছেন। প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষই চায় তার কৃতকর্মের মধ্যে বেঁচে থাকতে। তো এখানে জীবনানন্দ দাশ তার প্রকৃতির তুচ্ছ থেকে অতি তুচ্ছ জিনিসটির মধ্যে দিয়ে উনি পুনর্জন্মের মাধ্যমে উনি প্রকৃতির মাঝে ফিরে আসতে চান। কারণ উনি তার দেশকে, তার মাতৃভূমিকে, মাতৃভূমির প্রতিটি জিনিসকে উনি এতই ভালোবেসেছেন, যার ফলে উনি মৃত্যুর পরেও এই প্রকৃতির সাথে, তার দেশের সাথে সম্পর্ক ছিন্ন করতে রাজি নন। তো এখানে উনি বিভিন্ন প্রাণী, যেমন শালিক, হাঁস, লক্ষ্মীদাসা, এর মধ্য দিয়ে এই রূপ ধরে উনি তার প্রকৃতির বুকে ফিরে আসতে চেয়েছেন, তার দেশে ফিরে আসতে চেয়েছেন। উনি কখনো কখনো শালিকের বেশ ধরবেন, উনি শঙ্খচিলের বেশ ধরবেন, উনি কখনো হাঁস হয়ে তার এই বিলের মাঝে নদীতে সারাদিন সাঁতার কাটবে, এ আশা উনি ব্যক্ত করেছেন। এমনকি উনি বলেছেন যে সন্ধ্যার সময় যে আমরা গোবরে পোকা আছে, যেটাকে উনি সুদর্শন বলা হয়েছে, গোবরে পোকা বেশ ধরে সন্ধ্যার আকাশে বা ভাসতে থাকে, সেখানে আসবে। তো আমরা অনেক সময় গোবরে পোকা পছন্দ করি না, এই জন্য হয়তো উনি তুচ্ছ জিনিসটাকে উনি ওই রূপ ধরে উনি আসতে চান, যাতে উনি বেঁচে থাকতে চান প্রকৃতির প্রতিটি জিনিসের মধ্যে দিয়ে। লক্ষ্মী পেশা, একজন আমরা পেশা বলতে, পেশাকে আমরা অনেক সময় পছন্দ করি না, কিংবা এটাকে আমরা অন্যরকম দেখি, কিন্তু উনি এখানে ব্যবহার করেছেন লক্ষ্মী পেশা, এটা একটা সুলক্ষণযুক্ত বলা হয়েছে। তো সেই হিসাবে এরপরে উনি যে ওনার নদী, যে রূপসার জলে যে নৌকা, ছোট্ট নৌকা, সেরা পালে নৌকা, মানে যে ছোট ছেলে নৌকা বাইরে, সেই নৌকার পালে বা নৌকার মধ্যে তার একটি প্রতিকৃতি হয়তো আমরা দেখতে পাবো, এই আশা উনি ব্যক্ত করেছেন। আবার পরিশেষে উনি বলেছেন, আমরা হয়তো দেখিবে সন্ধ্যার সময় যে আকাশে বা পাখিরা সারাদিন তার জীবিকা অর্জনের জন্য ঘুরে বেড়ায় প্রকৃতির বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জায়গায়, তারপরে একটু শান্তির জন্য, প্রশান্তির জন্য বিকালবেলা তার নিরে ফিরে। সেই হিসাবে উনি ধবল বকের কথা বলা হয়েছে। সেই বলাটা বা বক যখন তার বাসায় ফিরবে সন্ধ্যার সময় আকাশের মেঘ ভেদ করে, তখন আমাদেরকে বলেছে বা সবাইকে বলেছে, তুমি যদি লক্ষ্য করো বা অন্তর্চক্ষু বা জ্ঞান চক্ষু দিয়ে তুমি খেয়াল করো, তাহলে কবিকে দেখতে পাবে সেই সাদা বকের যে ভিড়ের ভিতরে বা সেই পাখির ঝাঁকের ভিতরে তাকে দেখতে পাবে। এই জন্য বলা হয়েছে, শেষ লাইনটিতে বলা হয়েছে যে দেখিবে ধবল বক, আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে। অর্থাৎ কবি ইহাদের ভিড়ে বলতে শুধু পাখি এবং বক এবং অন্যান্য প্রাণীর ভিতরেও কবিকে দেখতে পাওয়া যাবে। সব কিছুর ভিতরে কবিকে আমরা লক্ষ্য করতে পারবো যদি আমরা জ্ঞানচক্ষু বা অন্তঃচক্ষু দিয়ে ওনার যে প্রকৃতি প্রেম, দেশপ্রেম, তাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বুঝবো যে উনি কেন বিভিন্ন বস্তুর মধ্য দিয়ে, বিভিন্ন প্রাণীর রূপ ধরে, পাখালির রূপ ধরে উনি কেন ফিরে আসতে চান। একমাত্র কারণই উনি দেশপ্রেমিক এবং মাতৃভূমির যে টান, সেই টানের কারণে, আকর্ষণের কারণে উনি আবার ফিরে আসতে চান।
ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবিনে। তো এখন কবি জীবনানন্দ দাশও যেহেতু মৃত্যু অবধারিত প্রত্যেক মানুষের জন্যই, তারপর উনি মৃত্যুর পরে যে পুনর্জন্মের মধ্য দিয়ে যেটা সম্ভব নয়, তারপর উনি এই অসম্ভবকে সম্ভব করার আশা ব্যক্ত করেছেন, যে উনি বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে তার প্রকৃতির বুকে, তার মাতৃভূমির বুকে ইনি ফিরে আসবেন। আর ফিরে আসলে তাহলে উনি আসবে কি আসবে না, কীভাবে আসবেন সেটা আমরা কীভাবে বুঝবো? ওই যে আমি আগে বলেছি, তোমার জ্ঞান চক্ষু অন্তঃচক্ষু দিয়ে উনি সেই দৃষ্টি আকর্ষণ করেছে, হয়তো তোমরা দেখিবে ওদের মাঝে, ওখানেই আমাকে খুঁজে পাবে যদি তুমি আমাকে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কবিতাটিকে চর্চা করবে, বাড়িতে আবৃত্তি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি আবার একটু বলছি যে আবার আসিবে ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিবে ফিরে ধানসিঁড়ি। ধানসিঁড়ি একটি নদীর নাম, যেটা ঝালকাঠি জেলায় অবস্থিত। তো কবি সেই ধানসিঁড়িটি নদী, যদিও নদীটি এখন মরে গেছে, নেই, তো যে সময় লিখেছেন হয়তো সেই সময় নদীটি ছিল, সেই জন্য ধানসিঁড়িটির তীরে উনি, যেহেতু বরিশালের পাশেই একটি ঝালকাঠি জেলা, এখন বরিশাল বিভাগ, তো তখন ছিল খুলনা বিভাগ, তো এখন বরিশাল বিভাগের প্রায় একটি জেলা হচ্ছে ঝালকাঠি, সেখানে একটি নদী রয়েছে ধানসিঁড়ি। তো এই নদীটি এখন নেই, মরে গেছে। তো আবার আসিবে ফিরে ধানসিঁড়িটিতে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। উনি জানেন যে মানুষ হিসেবে আর পুনর্জন্ম নেওয়া যাবে না বা ফিরে আসা যাবে না। তো ওই যে একটি যে আমরা কুসংস্কার বলি আর ধর্মীয় বিশ্বাস বলি, যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে তারা ভাবে যে জন্মের বা মৃত্যুর পরে আবার বিভিন্ন প্রাণী হিসেবে আত্মা ফিরে আসে। তো কবিও হয়তো এরকম আশা ব্যক্ত করেছেন যে জন্মের পরে হয়তো আমি, মৃত্যুর পরে আমি ফিরে আসতে পারবো না মানুষের বেশি, তবে কী হিসাবে ফিরে আসার আশা ব্যক্ত করেছেন? বলেছেন হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে। শঙ্খচিল এক ধরনের সাদা বক বা পাখি, তোমরা হয়তো নদীর মাঝে গেলে বা নদীতে গেলে দেখবা যে অনেক চিল উঠতে আছে, চিল পাখি বা পাখি এক ধরনের সাদা, সেটাকে বলা হয় শঙ্খচিল। এরপরে বলছে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। উনি ভোরের কাক হয়ে ফিরে আসতেছিলেন কার্তিকের নবান্নের দেশে। কার্তিক বলতে এখানে তোমরা জানো বাংলা 12টি মাসের ভিতরে কার্তিক একটা অন্যতম মাস। আর কার্তিক নবান্ন কেন বলা হয়েছে? ওনার জন্ম কিন্তু বরিশালে। বরিশালে আপনি বলা হয় ধান নদী খাল, এই তিনি বরিশাল। তো একসময় ধান খাল এটা বরিশালে বিখ্যাত ছিল। তো সেই হিসাবে উনি ভোরের কাক হয়ে কার্তিকের কথা বলা হয়েছে নবান্নের দেশ। তো সারা বাংলাদেশকে উনি আখ্যায়িত করেছেন। তবে কার্তিক মাসে ধান সাধারণত ওই অঞ্চলেই বেশি হতো, এই জন্য কার্তিক মাসে ধান প্রথম আসতো এবং কৃষকের মুখে হাসি ফুটতো। এবং এই কার্তিক নবান্ন নবযুগ অন্ন কার্তিক মাসে নতুন ফসল কাটতো এবং সেই ফসল কেটে তারা বিভিন্ন উৎসব করতো, হয়তো গুড় চিনি দিয়ে তারা বিভিন্ন জিনিস তৈরি করে সেগুলো একটা অনুষ্ঠানের মাধ্যমে খেত। এই জন্য বলা হয়েছে যে আমি হয়তো ভোরে কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। তা নবান্নের দেশ বাংলাদেশকেই বোঝানো হয়েছে। তো এরপরে বলা হয়েছে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। তো কুয়াশার বুকে ভেসে একদিন আসিবে কাঁঠাল ছায়ায়, কাঁঠাল গাছের কথা বলা হয়েছে এখানে, প্রকৃতির যেটা পল্লীর বুকে ভেসে একদিন আসিব, হয়তো বা হাঁস হব, কিশোরী ঘুঙুর রইবে লাল পায়। উনি বলছে হয়তো আমি হাঁস হয়ে আসবো। ঘুঙুর এক ধরনের মেয়েরা বা ছোট শিশুরা পায়ে পড়ে, যেটা শব্দ হয়, সেই ঘুঙুরের কথা বলা হয়েছে, যে ঘুঙুর পায়ে থাকবে, সেই হাঁসের পায়ে থাকিবে, আর আমি সারাদিন ভেসে বেড়াবো। কোথায়? বিলের মাঝে পানিতে ভেসে বেড়াবো, আর এক ধরনের কলমি লতা আছে তার গন্ধ আমি নিব। তো এটা আসলে আমাদের প্রকৃতির কথা, পল্লীর যে বিভিন্ন গাছ লতা পাতার কথা উনি উল্লেখ করেছেন, প্রত্যেকটা জিনিসের কথাই উনি উল্লেখ করেছেন। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জেল ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গের রিউবেদ বাংলায় সবুজ করুন ডাঙ্গায়। লক্ষ্য করো, আবার বলেছেন কি, আমি শুধু ওই যে কাক হয়ে শালিক হয়ে বা শঙ্খচিল এগুলো নয়, আমি বাংলার নদী মাঠ ঘাট
প্রত্যেকটি জায়গাকে আমি ভালোবেসে আবার ফিরে আসবো। এবং কোথায় ফিরে আসবো? জলাঙ্গে ঢেউ বাঁধা বাংলায়। কেন? ওই যে বলা হয়েছে যে বাংলাদেশ নদীর মাতৃক দেশ, নদীর দেশ বাংলাদেশ, এবং সেই হিসাবে জলাঙ্গে ঢেউ বাঁধা জলঙ্গে, জল অঙ্গে যার জলঙ্গে, এখানে একটি নদীর কথা বলা হয়েছে। এই নদীটি এখন যদি নেই, সেই বলা হয়েছে নদী, একটা নদী তো না, এখানে একটি নদীকে প্রতীক হিসেবে দাঁড়া করা হয়েছে। বাংলাদেশের নদীর দেশ, হ্যাঁ, অসংখ্য নদী রয়েছে। এখন বলা হয়েছে জলাঙ্গে ঢেউ বাঁধা বাংলা। তা বাংলার কি শুধু বরিশালে বা জালকাঠির যে 2-1টি নদী রয়েছে সেই নদীতে কি সারা বাংলাদেশ ভিজবে? না, অসংখ্য নদী রয়েছে। তো উনি যেহেতু ওনার জন্মভূমি বরিশাল, সেখান থেকে আশেপাশের নদীর কথা উনি উল্লেখ করেছেন, যে সেই যে বলছে যে জলাঙ্গে ঢেউ বাঁধা বাংলায়, অর্থাৎ বাংলাদেশটা যে একটি ফসল উৎপাদনের, ধানের দেশ, ফসলের দেশ, এটা শুধু নদী মাতৃক দেশ। নদীর পানি দিয়ে এই ভূমি সিক্ত হয়ে এবং চাষাবাস হয়, এবং সেই জন্যই বলা হয়েছে জলাঙ্গে ঢেউ বাঁধা বাংলায়। করুণ ডাঙ্গা, ডাঙ্গা মানে শুষ্ক জায়গা বা শুকনো জলাভূমি যেটা, সেটাকে বলা হয়েছে, স্থলভূমিটাকে ডাঙ্গা বলা হয়েছে। হয়তো দেখিবে সে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেশা ডাকিতেছে শিমুলের ডালে। এখন আবার কি বলেছে? হয়তো দেখিবে যে সুদর্শন, সুদর্শন বলতে কোনটাকে বলা হয়েছে? এক ধরনের গুবরে পোকা। তো সেই গুবরে পোকা যদি আমরা পছন্দ করি না, বা অনেকে মনে করে এর থেকে একটা খারাপ গন্ধ আসে, তো যা উনি সেই তুচ্ছ জিনিসটাকে উনি কিন্তু ভালোবেসেছেন, বা ওটার ভিতর দিয়ে উনি আবার ফিরে আসতে চেয়েছেন। ওটার মধ্যে এক ওনার রূপ আমরা লক্ষ্য করতে পারবো। সেই জন্য উনি বলেছে হয়তো দেখি বেশি সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সন্ধ্যার বাতাসে সাধারণত এই গুবরে পোকা উড়ে। এখন বলছে যে তুমি যদি লক্ষ্য করো তাহলে ওই বেশেও আমি আসতে পারি, ওখানেও আমি থাকতে পারি, এটা ওনার আশা ব্যক্ত করেছেন। আবার বলেছেন হয়তো শুনিবি এক লক্ষ্মী পেশা ডাকিতেছে শিমুলের ডাকে। লক্ষ্মী পেশা ওই যে বলা হয়েছে সুলক্ষণযুক্ত এক ধরনের পেশা, এগুলো ডাকলে হয়তো শুভ, অনেক সময় অমঙ্গল, আবার অনেক সময় মঙ্গল মনে করে তারা। তো এখানে লক্ষ্মী পেশা একটা মঙ্গল সূচক লক্ষ্মী পেশাকে বলা হয়েছে। তো এটা শিমুলের ডালে এক ধরনের গাছ, শিমুল গাছ, এটা বলতে গেলে আসলে তুলো গাছ, এগুলো ফুলগুলো খুব সুন্দর হয়, অনেকে দেখেছো শিমুল। সেই শিমুলের ডালে লক্ষ্মী পেশার ডাকবে, সেটাও উনি নিজেও হতে পারে, এটাই উনি আশা ব্যক্ত করেছেন। হয়তো খুঁয়ে ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। আবার বলেছেন শিশু খেলার বিভিন্নভাবে যে খেলে, তার যে উপাদান বেছে নেয়, বিভিন্ন রকমের খেলে, তার ভিতরে বলছে যে উঠানের ঘাসের ভিতরে যে খইয়ের ধান ছড়াচ্ছে, সে তার ভিতরে আমি থাকতে পারি বা আসতে পারি, এই আশাও উনি ব্যক্ত করেছেন। রূপসার ঘোলা জলে হয়তো কিশোরা এক সাদা সারা। আবার কোথায় পাবো ওনাকে দেখতে পাবো? যদি আমরা লক্ষ্য করি বা অন্তচক্ষু বা জ্ঞান চক্ষু দিয়ে খেয়াল করি, তাহলে কী হবে? যে রূপসার ঘোলা জলে হয়তো, রূপসা একটা নদী, এটাও জালকাঠির একটি নদী। আরেকটি নদী রয়েছে যেটা খুলনা শহর এই রূপসা নদীর তীরে অবস্থিত। তো এখানে জালকাঠিতে আরেকটি নদী রয়েছে রূপসা, সেটাই ছোট্ট একটি খাল রয়েছে রূপসা, সেটাই হয়তো বলা হয়েছে রূপসার ঘোলা জল হয়তো কিশোর এক সাদা সেরা ফালে। এখন এই ছোট্ট খালে যখন ছোট্ট কিশোর যখন সেরা ফাল ছোট্ট নৌকো নিয়ে সে গন্তব্যে যাবে কিংবা নৌকো বাইবে, তখন সেই সেরা পালে সেখানে হয়তো কবি ওই বেশে বা বিভিন্ন উপায়ে উনি আসতে পারেন, আমাদের সেটাই স্মরণ করে দিয়েছেন। ডিঙা বাই রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছি নিরে। আবার ডিঙা বাই, ডিঙা মানে ছোটো ধরনের নৌকা। রাঙা মেঘ বিকালবেলা সাধারণত মেঘ আকাশে লাল ধরনের হয়, এখানে রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীরে। নীর মানে পাখির বাসা। তো পাখিরা সাধারণত সারাদিন তার জীবিকা নির্বাহের বা জীবিকা অন্বেষণের পরে বা জীবিকা আরোহণের পরে তারা ফিরে আসে তার যে প্রশান্তির স্থান নীর বা পাখির বাসায়। আমরা যেমন আমাদের ঘর বাড়িতে যাই, পাখিরাও তাদের বাসায় বা নীরে ফিরে যায়। এখন কবি বলছে যখন পাখি সারাদিন তার জীবিকা অন্বেষণের পরে, জীবিকা আরোহণের পরে বা সংগ্রহের পরে যখন সে বাসায় ফিরে আসবে, তার ভিতরে যে পাখিটির কথা উল্লেখ করেছে তা হচ্ছে কি বক। দেখিবে ধবল বক। শুধু ধবল ছাড়াও হয়, কিন্তু ধবল বকের কথাই বলা হয়েছে, যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। সেই ধবল বক বলছে যখন সন্ধ্যার আকাশে সে রাঙা মেঘ সাতটায় ধবল বক ঝাঁকে ঝাঁকে যখন নীরে ফিরে যাচ্ছে, আমাকে তোমরা ওখানেও দেখবে বলা হয়েছে, দেখিবে আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে। তো কবিকে ইহাদের ভিড়ে আমরাও লক্ষ্য করব যদি আমরা অন্তঃচক্ষু দিয়ে বা জ্ঞান চক্ষু দিয়ে খেয়াল করি।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতার প্রত্যেকটি চরণে বা লাইনে আমরা লক্ষ্য করি জীবনানন্দ দাশ তার মাতৃভূমিকে এতই ভালোবাসেছেন, মাতৃভূমির সাথে তার এতই প্রেম বা প্রকৃতির সাথে তার এতই সম্পর্ক অবিচ্ছেদ্য বা দেশের সাথে অবিচ্ছেদ্য যে মৃত্যুর পরে কোনো ব্যক্তি ফিরে আসতে পারে না তা নিশ্চিত জেনেও উনি কিন্তু আবার এই আশা ব্যক্ত করেছেন যে আমি অন্য অন্য প্রাণীর বেশে যে আত্মার যে পুনর্জন্ম হয় সেই বিশ্বাসী হয়ে ওনার ধর্মীয় অনুসারে উনি বলেছেন আমি বিভিন্ন বস্তুর মধ্যে দিয়ে বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে আমি ফিরে আসবো সেই বাংলার বুকে। এর অর্থ উনি দেশকে এতই দেশপ্রেম, মাতৃপ্রেম, মাতৃভূমি প্রেম এটাই উনি ব্যক্ত করেছেন এই আবার আসিবে ফিরে কবিতাটার মধ্যে দিয়ে। আর কবিতার যে শিরোনাম আবার আসিবে ফিরে, তাহলে কোথায় আবার আসতে চান উনি? ওনার মাতৃভূমিতে ফিরে আসতে চান, যদিও আসা সম্ভব না। তো আমি বুঝবো যে এটা তোমরা সবাই বোঝার চেষ্টা করবে যে মাতৃভূমির সাথে দেশের সাথে যে একটা সম্পর্ক এটা কখনো ছেদ করা যায় না, ছিন্ন করা যায় না। এটার সাথে যে সম্পর্ক থাকে গভীর, সেই গভীরতা বোঝাতে ওনার এই কবিতাটির বিভিন্ন স্তরণে উনি বিভিন্ন উপমার আশ্রয় নিয়েছেন। তো আমরা লক্ষ্য করব যে এই কবিতার মধ্য দিয়ে কবির যেরকম দেশপ্রেম, মাতৃপ্রেম, মাতৃভূমির প্রতি মমত্ববোধ জাগ্রত হয়েছে, নিশ্চয়ই তোমাদের ভিতরে এই কবিতাটি আলোচনা করে কিংবা নিজেরা আবার চর্চা করে সে দেশপ্রেম কিংবা মমত্ববোধ, মাতৃভূমির প্রতি মমত্ববোধ জাগ্রত হবে এই আশা আমরা নিশ্চয়ই রাখতে পারি এই আলোচনার মধ্য দিয়ে। কিংবা তোমরা পরবর্তী পর্যায়ে যখন এই কবিতাটি পড়বে, বাসায় বসে চর্চা করবে, সেটাই তোমরা লক্ষ্য করবে বা বোঝার চেষ্টা করবে যে আসলে কবি যে কেন তোমাদেরকে এই আবার আসিব ফিরে কবিতাটি এখানে আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন শুধু কি এটা পাস করার জন্য বা পরীক্ষা দেওয়া উত্তীর্ণ হওয়ার জন্য কি কবিতাটি পড়বে? নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। তো আর সেই উদ্দেশ্যটা হচ্ছে কি, তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছে বা পাঠ্যার্থী যারা রয়েছে তাদের ভিতরে যেন কবির মতো একটি প্রকৃতির প্রতি, মাতৃভূমির প্রতি যাতে মমত্ববোধ জাগ্রত হয়, দেশপ্রেমের জাগ্রত হয়, সে আশাও কিন্তু কবি ব্যক্ত করেছেন। কিংবা পাঠ্য বইয়ের বা যে এনসিটিভি বা জাতীয় শিক্ষাক্রমের একটি লক্ষ্য থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আবার একটু পুনরালোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এবং তোমরা আলোচনা অংশগ্রহণ করেছো, তার ভিতরে হয়তো কোনো গ্যাপ থেকে যেতে পারে। তো আমি এই জন্য আবার একটু আলোচনা করছি। আজকের যে তোমাদের বিষয় ছিল সেটি আবার আসিব ফিরে কবিতা। এটি নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1954 সালে এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেন। কবি জীবনানন্দ দাশ লেখাপড়া করেছেন বরিশাল ব্রজমোহন স্কুল অ্যান্ড কলেজে। এরপরে কলকাতা চলে যান, সেখানে উনি লেখাপড়া করেছেন দিল্লি। এরপরে ওনার 1921 সালে উনি ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। MA ডিগ্রি লাভ করার পরে উনি বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার ভিতরে দিল্লি সিটি কলেজ, দিল্লি কলকাতা সিটি কলেজ, দিল্লি রামদাস কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ বা BM কলেজ, এরপরে খড়গপুর এবং বরিশা ও হাওড়া কলেজে উনি অধ্যাপনা করেন। পরবর্তী পর্যায়ে তিনি কিছুদিন সাংবাদিকতা পেশায় উনি অংশগ্রহণ করেন। ওনার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ রয়েছে তার মধ্যে হচ্ছে রূপসী বাংলা, যেটা আজকের কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত বা গৃহীত বা উৎস। তো এরপরে ওনার বেলা অবেলা কালবেলা, তারপরে ওনার শ্রেষ্ঠ কবিতা, এগুলো ওনার উল্লেখযোগ্য কাব্য। উনি পুরস্কারও পেয়েছেন অনেকগুলো। তো আর এই কবিতার ভিতরে যে শব্দার্থ রয়েছে অনেকগুলো, তার ভিতরে ধানসিঁড়িটি হচ্ছে একটি নদীর নাম, যদি এটা
ঝালকাঠি জেলায় এই নদী নামে একটি নদী ছিল, এখন নেই। এরপরে ডিঙ্গা, এক ধরনের ছোটো নৌকা, এরপরে ডাঙা, স্থলভূমি, এরপরে সুদর্শন, গুবরে পোকা, এরপরে রয়েছে যেটা ঘুঘুর, ঘুঙ্গুর, যেটা আমরা ঘুঙ্গুর না, শব্দটা ঘুঙুর। তো এটা হলো এক ধরনের অলঙ্কার বা পায়ে দেয় বা নুপুর, এরকম যে শব্দগুলো রয়েছে। এরপরে রূপসা একটা নদী, এটা খুলনায় রয়েছে, আর ঝালকাঠিতেও একটি ছোট্ট নদী রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শব্দার্থগুলো দেখবে, এগুলোর থেকেও বহুমুখী নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন থাকে। আর এই কবিতায় কবি যে আশা ব্যক্ত করেছেন সেটি মূল কথা। আশাটা কি না, উনি মৃত্যুর পরেও উনি বিভিন্ন প্রাণীর মধ্য দিয়ে বা বিভিন্ন প্রাণীর রূপে বা পাখির রূপ ধরে উনি তার দেশে কিংবা মাতৃভূমিকে আবার ফিরে আসবেন। এই আশার কারণ কি, কেন আসতে চেয়েছেন? কারণ মাতৃভূমির সাথে সম্পর্ক কখনো ছেদ হয় না। মৃত্যুর পরেও যে ছেদ হবে না, উনি ছেদ করতে চান না, সম্পর্ক যে উনি কোনো প্রকারের হালকা করতে চান না, এটা বোঝানোর জন্য উনি কিন্তু বলেছে মৃত্যুর পরেও আমি ফিরে আসবো, বিভিন্ন উপায়ে আসবো, আর উনি সে আশা ব্যক্ত করেছেন। তো এই আশার কারণ ওনার দেশপ্রেম বা মাতৃভূমির প্রতি প্রেম, প্রকৃতির প্রতি প্রেম। তো ওনাকে প্রকৃতির প্রেম বা ওনার কবিতার উপাদান রূপরস বৈচিত্র্যতা ছিল প্রকৃতি পল্লী, এই জন্য ওনাকে রূপসী কবি বা রূপসী বাংলার কবিও বলা হয়। তো আজকে ওনার আজকের যে জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটির মধ্য দিয়ে আমরা যেটা বুঝলাম বা বোঝার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে কবি জীবনানন্দ দাশ তার মাতৃভূমিকে খুব ভালোবাসে, আর সেই ভালোবাসায় কোনো প্রকারের টুট বা সিট ধরাতে চান না, এবং সেই জন্য উনি মৃত্যুর পরেও ফিরে আসতে চান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এই কবিতা আলোচনার মধ্য দিয়ে তোমাদের ভিতরে এক ধরনের মাতৃভূমির প্রতি যে মমত্ববোধ, দেশপ্রেম জাগ্রত হবে, এই আশা ব্যক্ত করে আজকের শ্রেণী কার্যক্রম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার চালু